হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং প্রায় শেষ পর্যায়েতেই আমরা পৌঁছে গেছি এই চ্যাপ্টারে। সেটা হলো মহাশূন্যে রকেটের গতি, অর্থাৎ মোশন অফ এ রকেট ইন ফ্রি স্পেস। মহাশূন্যে রকেটের গতি। এখন আমরা আমাদের পৃথিবীর মধ্যে বহু রকমের যানবাহন আমরা ব্যবহার করি। আমরা সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন ধরনের চার চাকা গাড়ি, বাস, ট্রেন ইত্যাদি। এগুলো কিন্তু যাওয়ার জন্য রাস্তা আছে এবং ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই সমস্ত যানগুলো গতিশীল করতে পারি। কিন্তু পৃথিবীর থেকে যত ওপর দিকে, মানে আমি যদি ওপর দিকে যাই, সেখানে কোনো রাস্তাঘাট নেই, অথচ আমরা সবাই পৃথিবী থেকে আরম্ভ করে অন্যান্য গ্রহগুলো, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, সবাই কিন্তু মহাশূন্যে ভাসছে। তো এই মহাশূন্যে আমরা যেমন একটা জায়গায় রয়েছি পৃথিবীতে, যেমন মঙ্গল আবার একটা জায়গা, বৃহস্পতি একটা জায়গা, বুধ একটা জায়গা। এই একটা গ্রহ থেকে আর একটা গ্রহ, কিংবা আমাদের সব থেকে কাছে যেটা মহাকাশের সব থেকে যেটা কাছের বস্তু আমাদের, সেটা হচ্ছে চাঁদ। এই যে পৃথিবী থেকে চাঁদে যাওয়া কিংবা পৃথিবী থেকে অন্য গ্রহে যাওয়ার ক্ষেত্রে কোনো বাস, ট্রেন, কোনো এরোপ্লেন কিচ্ছু চলবে না। কারণ খানিকটা যাওয়ার পরই আমাদের বায়ুমণ্ডল যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর কোনোভাবেই আমরা আর যেতে পারবো না। তখন কিন্তু একমাত্র যান হচ্ছে রকেট। রকেটই হচ্ছে একমাত্র যান যা গ্রহ থেকে গ্রহান্তর, অর্থাৎ মহাকাশে যাওয়ার একমাত্র যান হচ্ছে রকেট। তো এই রকেটের গতি কিভাবে, মানে আমরা ওপর দিকে যেতে পারি, রাস্তাঘাট নেই, অথচ সামনের দিকে দ্রুত বেগে, অত্যন্ত দ্রুত বেগে ছুটে যেতে পারে কিভাবে, তার যে বিষয়টা, সেটা আমরা আজকে জানব। তবে এ প্রসঙ্গে বলা যেতে পারে, আগের ক্লাসে আমরা যে ভেরিয়েবল মাস নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম যে মাস অর্থাৎ কোনো একটা সিস্টেমের ভর যদি পরিবর্তন হয়, তাহলেও ভরবেগের এবং নির্দিষ্ট হারে যদি পরিবর্তন হয়, তাহলে ভরবেগের পরিবর্তন ঘটতে পারে। আর ভরবেগের পরিবর্তন ঘটলেই সেখানে কিন্তু বলের উদ্ভব হয়। ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বলের সমান। তাই রকেটেও ঠিক এই জিনিসটাকেই কাজে লাগানো হয়। কি হয় জানো, রকেটে অনেকগুলো প্রকোষ্ঠ আছে। আসলে রকেটে করে একটা কৃত্রিম উপগ্রহটা থেকে সামনে, তারপরে পরপর প্রকোষ্ঠগুলোতে জ্বালানি এবং অক্সিজেন, এই দুটো থাকে। এই একটা প্রকোষ্ঠকে প্রথমে পৃথিবী পৃষ্ঠ থেকে যখন রকেটকে ছাড়া হয়, তখন প্রথম যে জ্বালানি প্রকোষ্ঠ তরল অক্সিজেনের সাহায্যে জ্বালিয়ে দেওয়া হয়, এবং এই জ্বালানির জ্বলার ফলে যে গ্যাস সৃষ্টি হয়, সেই গ্যাসটা রকেটের পেছন দিয়ে একটি ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে প্রচণ্ড বেগে বেরোতে থাকে। তার মানে কি হলো, তার মানে রকেট সমেত, জ্বালানি সমেত, অক্সিজেন সমেত একটা সিস্টেম ছিল। সেই সিস্টেমের থেকে প্রচণ্ড হারে গ্যাস বাইরের দিকে বেরোতে থাকছে। তার মানে কি হচ্ছে, তার মানে ওই গোটা সিস্টেমের ভর ক্রমশ কমে যাচ্ছে। যদি একটা নির্দিষ্ট হারে গ্যাস বেরিয়ে থাকে, তার মানে ডিএমডিটি, আগের ক্লাসে আমরা যে ডিএমডিটি পড়েছি, ডিএমডিটি নেগেটিভ, ক্রমশ ভরের পরিবর্তনটা মানে ক্রমশ যদি ভর কমে যাচ্ছে, তাহলে ভর কমে গেলেও ভরবেগের পরিবর্তন হবে। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা, এই বেগটা, মানে এই যেদিকে তোমার গ্যাসটার ভরবেগের পরিবর্তন হবে, গ্যাসটা কোন দিকে যাচ্ছে, পিছন দিকে, তাহলে পরে মোট ভরবেগটা যখন আমরা জ্বালানোর মুহূর্তে, তখন ওই রকেট সমেত, জ্বালানি সমেত মোট ভরবেগ কত ছিল? 0।
তেমনি যখনই আমি জ্বালিয়ে দিলাম, তাহলে জ্বালানির যেটা জ্বলে গ্যাসটা বেরোচ্ছে, গ্যাসের ভরবেগ পিছনের দিকে নামছে, তাহলে তার ভরবেগকে যদি আমি মাইনাস ধরি, তাহলে পরে এটাকে জিরো করতে গেলে তাহলে একটা প্লাস ভরবেগের দরকার। তাহলে প্লাস ভরবেগটা কোন দিকে হবে? গ্যাসটা যদি নিচের দিকেও নামে, তাহলে রকেটটা বাকি অংশটা অপর দিকে উঠবে, তার মানে মোট ভরবেগটা শূন্য হবে। যেমনটা সেই বন্দুকের ক্ষেত্রে হয়েছিল, যে গুলিটা সামনের দিকে গেলে বন্দুকটা পেছন দিকে আসে, ঠিক সেরকম ভাবে পেছন দিকে গ্যাসটা বেরোচ্ছে মানে সামনের দিকে রকেটটা এগিয়ে যাচ্ছে। তো এই পদ্ধতিতে এইবার প্রথম প্রকোষ্ঠ আস্তে 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 এবার ক্রমশ ওই গ্যাসটা দ্রুত হারে বেরোতে থাকছে, ত্বরণ বাড়ছে, গ্যাস মানে গোটা সিস্টেমটা ত্বরণ বাড়ছে, ঊর্ধ্বমুখী ত্বরণ, এবং সেটা চলতে শুরু করছে। এবং তোমরা জানবে পরবর্তী সময়ে যে একটা নির্দিষ্ট গতিবেগ না হলে পৃথিবীর যে মহাকর্ষের টান, সেই মহাকর্ষের ক্ষেত্র থেকে কিন্তু উদ্ধার হবে না। তা নাহলে কিন্তু তার থেকে কম গতিবেগে গেলে আবার কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে পৃথিবীর ওপর। সেই গতিবেগটা তোমরা পরে পড়বে, এই গতিবেগটার মানটা হচ্ছে মিনিমাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এত জোরে গ্যাসটাকে বেরোতে হবে যেন রকেটের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার হয়, তবে রকেটটা পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র, সেই মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে ওপর দিকে যেতে পারবে। তো ওপর দিকে চলে যাচ্ছে। এইবার করতে করতে প্রথম প্রকোষ্ঠ পুড়ে গেল, জ্বালানি অক্সিজেন সব পুড়ে গেল। ওখানে এমনই সিস্টেম থাকে, প্রথম প্রকোষ্ঠকে কেটে ফেলে দেওয়া হলো, ফলে গোটা ইয়েটার ভর কমে গেল। ফলে আবার যখন পরের প্রকোষ্ঠের জ্বালানি জ্বলতে শুরু করলো, তখন যে হারে একই হারে যদি জ্বালানি বেরোয়, তাহলে এখন কিন্তু গতিবেগ আরো বেড়ে যাবে, কারণ গোটা সিস্টেমটার ভর অনেক কমে গেছে। এইভাবে ক্রমশ গতিবেগ বৃদ্ধি করতে করতে মহাকাশের এক প্রান্ত থেকে মহাশূন্যে এই রকেট কিন্তু ছুটে চলে। তো আজকে আমরা আগের দিনের ক্লাসে যে ভরের মানে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে যে ইকুয়েশন বার করেছিলাম, অর্থাৎ ভর যদি কমে সেক্ষেত্রে যে ইকুয়েশনটা বেরিয়েছিল, সেই ইকুয়েশনটা থেকেই আমরা স্টার্ট করব আজকে। সেটা হচ্ছে এইরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, এফ মাইনাস, এখানে ভরটা কম ছিল বলে মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু এম ডিভি ডিটি। এই একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। ভর কোনো একটা সিস্টেমের ভর যদি ডিএমডিটি মানে কি? ডিএমডিটি মানে হচ্ছে ভরের পরিবর্তনের হার। এখানে ভরের পরিবর্তনের হারটা নেগেটিভ, তার মানে প্রতি মুহূর্তে ভর কমে যাচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে ভর কমে যাচ্ছে, তার মানে রকেটে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এইটা। এবার এই যে এফটা ছিল বাহ্যিক বল, কিন্তু রকেট যখন স্টার্ট করে বা রকেটের ওপর কোনো বাহ্যিক বল ক্রিয়া করে না, তাই রকেটের ক্ষেত্রে এফটা 0 হবে। ফর এ রকেট, রকেটের ক্ষেত্রে বাইরের বল ক্রিয়া করে না বলে এফ ইজ ইকুয়ালস টু 0। তখন ইকুয়েশনটা আসছে ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি। ইউ রিলেটিভটা কি বলতো এখানে? তাহলে আমি ওখানে যে রিলেটিভ বলেছিলাম ভি ইউ মাইনাস ভি, এটা ইউ রিলেটিভ মানে ছিল ইউ ইউ মাইনাস ভি, তার মানে ভিটা কি? বড় বস্তুটার বেগ, আর এটা হচ্ছে ছোট বস্তুটার বেগ, মানে বড় বস্তুটার সাপেক্ষে ছোট বস্তুটার বেগ। তাহলে এখানে বস্তু দুটো কি কি? এখানে বস্তু দুটো হচ্ছে সমগ্র রকেটের যে অংশটা, রকেটের যে সিস্টেমের যে অংশটা, সেটা হচ্ছে ভি বেগে যাচ্ছে, মানে তার বেগটা হচ্ছে বড় বস্তু, আর ছোট বস্তু কোনটা? গ্যাস যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ছোট বস্তু। তার মানে ইউ রিলেটিভটা এখানে কি? ইউ রিলেটিভটা এখানে হচ্ছে যে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের আপেক্ষিক গতি, তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। এইখান থেকে আমরা দেখো এটা পেতে পারি। তাহলে আমরা কি পেলাম? এম ডিভিডিটি সমান মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি। এখানে একটুখানি আমরা বোঝার চেষ্টা করি এম ডিভিডিটিটা কি।
এম ডিভিডিটি মানে হচ্ছে এম ইন্টু, এটা ডিভিডিটি মানে বর্তমানে এম এ অ্যাকচুয়ালি, তার মানে দিস ইজ থ্রাস্ট, অর্থাৎ রকেটের ওপর যে বলটা প্রযুক্ত হবে পেছন দিকে গ্যাসটা বেরোনোর কারণে রকেটের ওপর এই বলটা প্রযুক্ত হবে, তার মানে রকেটের ওপর ঊর্ধ্বমুখী বল, তার মানে এফ, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল কার ওপর? রকেটের ওপর। তাহলে এফ ইজিক্যালস টু মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি। দেখো এখানে লক্ষ্য করো, এই বলটা হচ্ছে এখানে ইউ রিলেটিভ মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটার অর্থ কি? তার মানে ইউ এর যা দিক, ইউ এর দিক কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ গ্যাসটার আপেক্ষিক গতি কোন দিকে? নিচের দিকে। আর এফ এর গতি হচ্ছে তার উপর দিকে, মানে তার উল্টো দিকে। তার মানে নিচের দিকের গ্যাসটা বেরোচ্ছে, ওপর দিকে বলটা পাচ্ছে, রকেট ফোর্সটা পাচ্ছে। আর এই ফোর্সটা ইউ রিলেটিভের ওপর যেমন নির্ভর করছে, পাশাপাশি এফ এর ওপরও তোমার ডিএমডিটির ওপরও নির্ভর করছে। লক্ষ্য করো, ডিএমডিটি যত বাড়বে, অর্থাৎ যত বেশি তাড়াতাড়ি গ্যাসটা পুড়বে, জ্বালানিগুলো পুড়বে সময়ের সাথে সাথে, তত এফ এর মানটা হচ্ছে বাড়তে থাকবে। তার মানে এটা হচ্ছে এফ এর একটা এক্সপ্রেশন। তো এখান থেকে আমরা ত্বরণের এক্সপ্রেশনও বার করতে পারি। আমরা জানি যেদিকে এফ সেদিকেই হচ্ছে ত্বরণ, অর্থাৎ যেদিকে বল সেদিকেই ত্বরণ কাজ করে। তাহলে এখানে যদি এফ এর জায়গায় এম এ লিখি, তাহলে এম এ ইজিক্যালস টু মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি। অতএব এ ইজিক্যালস টু মাইনাস ইউ রিলেটিভ বাই এম ইন্টু ডিএমডিটি। এইটা হচ্ছে ত্বরণের রাশিমালা। এখানে ত্বরণটাও দেখো ঊর্ধ্বমুখী মাইনাস, কারণ ইউটা যেদিকে চিহ্ন, তার ইউটা যেদিকে অভিমুখ তার বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে এর, অর্থাৎ রকেটের ত্বরণ কত হবে, এটা হচ্ছে তার রাশিমালা। এবারে এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ ডিএমডিটি, সেই মুহূর্তে টি সময়। এবারে আমরা যেটা বার করব যে তাৎক্ষণিক বেগ এর রাশিমালা আমরা একটুখানি বার করবো। এটা মুছে দিই। তাহলে তাৎক্ষণিক বেগের রাশিমালা আমরা কিভাবে বার করব? আমরা একটুখানি এখান থেকে সেটা মুছিচ্ছি। আমরা যেটা পেয়েছিলাম, আমি লিখি এটা, ইকুয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ রকেটের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে? দেখো আমরা যে ইকুয়েশন পেয়েছি তা হচ্ছে এম ডিভিডিটি সমান মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএমডিটি। এখানে নিচে যেহেতু টি ডিটি আছে, দুটোকে আমি বাদ দিলাম। এম ডিভি সমান মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম, और ডিভি সমান মাইনাস ইউ রিলেটিভ বাই এম, সরি আমি এরকম ভাবে লিখি, ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই এম। এবার আমি যদি উভয় পক্ষের ডেরিভেটিভ করি উইথ প্রপার লিমিট। কি প্রপার লিমিট? আমরা এই যে ভি এর কথা বলছি, এটা টি সময়ে ভি। শুরুতে যদি বেগের মান আমি যদি ভি0 ধরি এবং ভরকে যদি, এখন ভর হচ্ছে বড় এম, আর শুরুর ভর যদি আমরা m0 ধরি, তাহলে আমরা লিখছি ইফ দ্য ভেলোসিটি অফ দি রকেট, আচ্ছা এখানে ইনিশিয়াল ভেলোসিটি লিখছি, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য রকেট ইজ v0 and mass m0, দেন এবার লিমিটটা কি হবে? ইন্টিগ্রেশন লিমিট v0 থেকে v হয়েছে ডিভি, আর এখানে কি হবে? মাইনাস ইউ রিলেটিভ তো কনস্ট্যান্ট, এখানে ইন্টিগ্রেশন m0 ছিল, যখন v0 গতিবেগ ছিল তখন ভর ছিল m0 টু m, এখন ভর হচ্ছে m, তাহলে dm বাই m। তাহলে এখানে ডিভি এর ইন্টিগ্রেশন হচ্ছে ভি, লিমিট যদি বসায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে একবারে হচ্ছে ভি মাইনাস v0, আর এখানে হচ্ছে ইউ রিলেটিভ
ডিএম বাই এম এর ডিফারেন্সিয়েট এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এম, তাহলে লগ এম ওপরে আপার লিমিট লগ এম বাই লগ এম জিরো, মাইনাস করলে লগ এম বাই লগ এম জিরো, কিন্তু মাইনাস আছে আমি একবারে লিখে দিচ্ছি, মাইনাসটা যদি প্লাস করে দিই তাহলে কি হবে লগ অফ এম জিরো বাই এম, তার মানে ভি মাইনাস ভি জিরো ইজ ইকালস টু ইউ রিলেটিভ ইন্টু লগ এম জিরো বাই এম। অর্থাৎ আমরা যদি এইখানটায় লিখি তাহলে ভি সমান অর্থাৎ এই মুহূর্তের বেগ ভি জিরোটা ওদিকে চলে যাবে, ভি জিরো প্লাস লগ অফ সরি ইউ রিলেটিভ ইন্টু লগ অফ এম জিরো বাই এম। তার মানে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের রাশিমালা, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের রাশিমালা। এখন যদি এখানে কিন্তু দেখো আমরা লক্ষ্য করো যে পৃথিবীর যে মহাকর্ষ জনিত বা অভিকর্ষ জনিত যে টান, সেই টানকে কিন্তু আমরা উপেক্ষা করেছি, বায়ুর বাধাকে আমরা উপেক্ষা করেছি, সেটা আমি বাদই দিতে পারি, কিন্তু মহাকর্ষ জনিত টানকে আমরা যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা, এই যে ফোর্সের ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। আমি এই পর্যন্ত বলার পর আমি এটা মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর মহাকর্ষ জনিত টানকে বিবেচনা করলে ইকুয়েশনটা কি হবে আমি সেটা বলছি। হচ্ছে কনসিডারিং আর্থ গ্র্যাভিটি, তাহলে ইকুয়েশনটা আমাদের কি ছিল? ইকুয়েশনটা আমাদের ছিল এম ডিভিডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ রিলেটিভ ডিএম ডিটি। এবার আর্থ গ্র্যাভিটি, সেক্ষেত্রে আমরা পৃথিবীর টান কত, সেক্ষেত্রে হচ্ছে এম এমজি, সেক্ষেত্রে হচ্ছে এমজি। আমরা যদি উভয় পক্ষে এম দিয়ে ভাগ করে দিই তাহলে ডিভিডিটি সমান মাইনাস ইউ রিলেটিভ বাই এম, আচ্ছা এখানে লিখছি মাইনাস ইউ রিলেটিভ বাই এম ডিএম ডিটি মাইনাস জি। এবার ডিটি দিয়ে গুণ করে দিলাম, তাহলে ডিভি সমান মাইনাস ইউ রিলেটিভ ডিএম বাই এম, ডিটি গুলো কেটে গেল আর এদিকে একটা ডিটি গুণ হয়ে গেল জি ডিটি। এবারে ইন্টিগ্রেটিং উইথ প্রপার লিমিট, প্রপার লিমিট এখানে কি বসাবো সেই একইভাবে ভি জিরো টু ভি ডিভি মাইনাস ইউ রিলেটিভ, সরি এটা এমটা এখানে হবে না বাই এম, এই যে, আর ইন্টিগ্রেশন এম জিরো টু এম ডিএম বাই এম মাইনাস ইন্টিগ্রেশন জি ডিটি জিরো টু টি। তাহলে পরে এখানে দাঁড়ালো ভি মাইনাস ভি জিরো মাইনাস ইউ রিলেটিভ, এটা হলো লগ এম বাই এম জিরো মাইনাস জিটি, और ভি মাইনাস ভি জিরো সমান এটাকে যদি প্লাস করে দিই এটা উল্টে যাবে, তাহলে ইউ রিলেটিভ লগ অফ এম জিরো বাই এম মাইনাস জিটি। তাহলে পরে একবারে ফাইনালি আমরা ভি সমান পেতে পারি ভি জিরো প্লাস ইউ রিলেটিভ লগ অফ এম জিরো বাই এম মাইনাস জিটি। এইটা হচ্ছে যে সম্পূর্ণভাবে আমরা যদি ওই পৃথিবীর যে অভিকর্ষের টান তাকে কনসিডার করি তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি জিরো প্লাস ইউ রিলেটিভ লগ এম জিরো বাই এম মাইনাস জিটি, অর্থাৎ তাৎক্ষণিক বেগের আমরা একটা রাশিমালা আমরা পেতে পারি। তো এই হচ্ছে তোমার রকেটের বেগের, আমরা বিভিন্ন সিচুয়েশন দিলে আমরা এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল আমরা করতে পারি। তো এই হচ্ছে রকেটের গতিবেগ কিভাবে পরিবর্তন হয়, তার টেকনিক, তার ক্যালকুলেশন,
আমাদের সিলেবাসের ওপর ভিত্তি করে মোটামুটি একটা ক্যালকুলেশন, তার ধারণা আমরা এখানে পেলাম। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।